সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি নিয়ে চলে এসেছি আজকে পরের ভিডিওটা, যেমনটা কথা ছিল কাঠমান্ডু আজকে আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। তো কাঠমান্ডু থেকে ডিস্টেন্স হচ্ছে ওই 15 কিলোমিটার মতো। তো আমাদের ড্রাইভার ভাই এখানে নামিয়ে দিল। এটা বাস স্ট্যান্ড টাইপেরই লাগছিলো, দুটো বাস দাঁড়িয়েছিল, সামনে পার্কিং করা ছিল অন্যান্য গাড়ির। এই যে বাঁ দিকে কোণে গাড়ির মাথা দেখা যাচ্ছে, এই দিক দিয়ে চলে যেতে হবে। তো কাউন্টার আছে ওখানে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা আর চায়নার জন্য হচ্ছে 500 টাকা নেপালি। বাকিদের জন্য অনেক বেশি। শুধু এখান থেকে না, আপনারা অনলাইনে বুক করতে পারেন, তবে একটু বেশি পড়বে। তাই আমি বলবো অফলাইন থেকে বুক করতে, যেহেতু সঙ্গে সঙ্গে পাওয়া যায় টিকিট। আমরা টাকা দেওয়াতে এই দুটো জিনিস আমাদের ধরানো হলো, 3 জনের 3টে। তো কাউন্টারের সামনে দিয়েই আমরা উঠে গেলাম, হেঁটে আসলাম। ওই গড়ান টাইপের যেমন হয় না, সিঁড়ি থাকে না, এমনি উঠে যেতে হয়। সাইকেল, বাইক, গাড়ি যে কোনো জিনিস উঠে যায়। আমাদের গাড়ি ওঠেনি, কারণ এতে এক্সট্রা চার্জ লাগতো অনেকটা বেশি, তাই আমরা সেটা দিয়েও নি। আর ড্রাইভার দাদা আমাদের কিছু বলেও নি সেই সম্পর্কে। তো যাই হোক, সোজা আসলাম। এসে এটা হচ্ছে ফার্স্ট বিল্ডিং, প্রথম মন্দির আর কি। তো সেরকম ভেতরে কি আছে সেটা জানা নেই, বন্ধ ছিল। তো সবাই জুতো পরে উঠছিলো, তাই জন্য আমরা জুতো পরে উঠেছি। নেপালে আমি বেশিরভাগ জায়গায় দেখেছি যে মন্দিরে ভেতরটা ছাড়া বাকি জায়গায় সবাই চপ্পল পরে জুতো পরে ঘুরে বেড়ায়। এবার হয়তো এটা মানুষের সুবিধার জন্যই, যেহেতু পায়ে গরম লাগে, রোদের কারণে এটা গরম হয়ে যায় ফ্লোরটা, সেই জন্য হয়তো। আর যেই মন্দিরগুলো খোলা থাকে তার ভেতরে এরকম করে চাপা যাবে না, তবে বাকি যত আছে দেখলাম সব চাপা যায়। এটা কিন্তু ভারতে চাপা যায় না। যেখানে মন্দির বলা, সে পুরনো হোক নতুন হোক, চালু থাকুক, মানে ভেতরে দেবদেবী থাকুক কি না থাকুক, তুমি কিন্তু জুতো পরে হাঁটতে পারবে না, যতই গরম থাকুক, যতই পা পুড়ে যাক। আপনারা নিশ্চয়ই জানেন নেপালে কিন্তু বেশি ভূমিকম্প হয়, অর্থাৎ ভূমিকম্পর এফেক্ট সব থেকে বেশি নেপালই পড়ে। এই যে সামনে জায়গাটা দেখছেন, এখানে একটা বিল্ডিং ছিল, সেটা ভূমিকম্পতে ভেঙে গেছে, সেটা মেরামত হচ্ছে কিছু বছর ধরে। এই মেরামত হচ্ছে, এই স্ট্রাকচারের সামনে দিয়ে আমরা চলে যাব ডান দিকে। এই যে বিল্ডিংটা দেখছেন, এখানে সবাই ফটো তুলছে, এটা হচ্ছে আরেকটা মন্দির বা আরেকটা স্ট্রাকচার। ডান দিকে ঘুরে গিয়ে এটা পুরোটা, এটা ডান দিকে, আর এদিকটা হচ্ছে বাঁ দিকটাতে। এবার ডান দিকে আমরা ঢুকবো। ভিডিও করতে করতে আমি খুঁজে পাচ্ছিলাম না আমার মা ভাই কোন দিকে ঢুকলো, তারপরে যাই হোক খুঁজে পেয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন বাঁ দিক করে ওই জায়গাটা ঢুকতে হবে আর কি। একদম ভেতরে মোবাইল ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছিল না, তবে চোখের ক্যামেরা নিয়ে ঢুকতে পারেন। বাকি আশেপাশের জায়গাগুলো দেখতে দিচ্ছিলো, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ঢুকলাম এখান দিয়ে। এবার এখান দিয়ে ঢুকবো, একটা দরজা পেরোলাম, এবার এটা দ্বিতীয় দরজা। একটু মাথা নিচু করে ঢুকতে হবে, যারা লম্বা তাদের একটু অসুবিধা। এবার ঘুরে গেলাম ডান দিকে। ভিডিওতে অতটা ভালো বোঝা যায় না, মানে এত সুন্দর সুন্দর কাজ করা আছে দেওয়ালে, কাঠ দিয়ে কাজ করা আছে, বেশিরভাগ ওখানে কাঠ দিয়ে করা থাকে সব। তো সেইগুলো বলে না, মোহিত করে দেয়, সেরকম মোহিত করে দিচ্ছিলো। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা এই দরবার স্কোয়ারে ঢোকার পরে প্রথম মন্দির, যেখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ছবি তুলে দেখিয়েছিলাম যে কোন জায়গাটাতে রিনোভেট হচ্ছে, ভেঙে গেছে। আর তার ঠিক পাশেই হচ্ছে এই জায়গাটা, এই মন্দিরটা, এই চত্বরটা পুরোটা। দ্বিতীয় দরজা দিয়ে ঢুকে ডান দিকেই আমরা চলে আসলাম। এসে গিয়ে আরেকটা দরজা ছিল, তৃতীয় দরজা সোজাসুজি, তো সেটাতে ক্যামেরা মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছিল না, অর্থাৎ ছবি তুলতে দেবে না। তো যাই হোক, ওই চত্বরটাতেই আরেকটা গেট ছিল, সেখান দিয়ে ঢুকে দেখলাম এই জায়গাটা। এই বাচ্চুটিকে ওর বাবা ঘাড়ে করে নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দেখছিলাম, বাচ্চাটা খুবই মিষ্টি। এই যে এই জায়গাটা যেখানে আর্মির লোক দাঁড়িয়ে আছে, এর ভেতরে লেদারের কোনো জিনিস নেওয়া যাবে না। এই যে গেটটা দেখতে পেলেন, ওই গেটটা দিয়ে ঢুকে ওই সাপের ওই জায়গাটা দেখাচ্ছিলাম। 12 শতকে নাকি এই দরবার মল্ল রাজবংশের এক রাজা বানিয়েছিলেন, তবে বলা হয় নাকি তার বানানোর বেশিরভাগটা এখন আর নেই। পরে এক রাজা আবার এটাকে নতুন করে বানিয়েছিল, যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো সেইগুলোই এখন রয়ে গেছে। ওখানে একটা বেশ মজার দৃশ্য দেখতে পেয়েছি, আপনাদের জন্য আমি তুলে রেখেছি, দেখুন। চাইনিজ ফটোগ্রাফার্স কিছু একটা মডেল নিয়েছে, তার ফটো তুলছিল বিভিন্ন জায়গায়। তো সেই নিয়ে কি হাসাহাসি, কেমন পোজ দিচ্ছে, কী ব্যাপার, সব ফটোগ্রাফারগুলো হু করে হাসছে, তাদেরকে আবার অনেকে ছবি তুলছে। আমিও মিস করলাম না চান্সটা, ওটাও আমি ক্যাপচার করে নিলাম, বেশ মজা লাগছিল। তাদের মধ্যে একজন লেডি আমার মায়ের ছবি তুললো, সেলফি তুললো। তখন আমি দেখিনি, আমি নিজের মধ্যে ভিডিও করছিলাম। তো পরে মা আমাকে বললো যে ওই লেডিটি আমার ফটো তুললো। তো আমি আবার ওই লেডিকে ডেকে এনে, তার সঙ্গে আরেকজন মেল পার্টনার ছিল, মেল ফটোগ্রাফার ছিল, তো তাকেও আমি নিলাম সঙ্গে, নিয়ে
আমরা 5 জনে মিলে একটা সেলফি নিলাম। আমি জিজ্ঞেস করলাম যে একটা সেলফি নিতে পারি, কারণ আমার বেশ ভালো লাগলো যে কোনো কারণেই হোক আমার মায়ের যেহেতু ছবি নিয়েছে, তাই জন্য তার সঙ্গে ছবি একটা তোলা যেতেই পারে, তাই না? তো ব্যাস তারা লেগে গেছিলো, আমাদেরকে বাস ধরতে হবে এবং তার আগে অনেকগুলো পয়েন্ট বাকি আছে। তো আমি পুরোটা ঘুরে নিলাম, অনেকটা জুড়ে জায়গাটা, মানে ওপরটা আপনি বুঝতেই পারবেন না যে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কি, এরকম একটা ব্যাপার। সারাদিন আপনার কাছে কম পড়ে যাবে। এখানে ড্রাইভার ভাইয়ের সঙ্গে ছবি তুললাম, ড্রাইভার ভাইটা খুবই কোঅপারেটিভ ছিল। আপনাদের যদি দরকার হয় আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আমি তাকে বলে এসেছি যে আপনার নাম্বারটা আমি দিয়ে দেবো। আর উনি কিন্তু খুবই ভালো, তবে নেপালি বেশি বলে, হিন্দিটা কম বোঝেন, কিন্তু বুঝে যাবেন, কোঅপারেটিভ। এখানে মায়ের ফটোশ্যুট চলছিল আর আমি একটু দেখে নিচ্ছিলাম কী টাইপের জিনিস এখানে বিক্রি হয়, কত রকমের মাস্ক। দেখুন, এটা ফেরার সময়তে, এটা আর একটা দোকান, এটা এবার নেমে আসছিলাম আমরা, তখন এইগুলোর সব ফটো তুলছিলাম, বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ থাকি। শুনলাম নাকি যতগুলো দরবার আছে, 3টে দরবার আছে, পাতান দরবার, পাতান তো বলছে না, পাটান দরবার বলছে, আর ভক্তপুর দরবার আর কাঠমান্ডু দরবার। এর মধ্যে এইটা ভক্তপুর হচ্ছে সব থেকে ভালো, বা ভাস্ট এরিয়া জুড়ে আর অনেকটা দেখার। এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম, এখানে এয়ারপোর্ট দেখাচ্ছিলো ড্রাইভার ভাই আমাদেরকে। তো এয়ারপোর্টটা আমরা অনেকক্ষণ ধরেই দেখছিলাম, যেখানে যাচ্ছিলাম সেখানে দেখছিলাম যে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছি, মানে এয়ারপোর্টের পুরো চত্বরটা, এরিয়াটা অনেকটা এরিয়া জুড়ে, তো কাঠমান্ডুর শহরে একদম মাঝখানে। ও সেদিন আবার ছিল বুদ্ধ পূর্ণিমা। তো নেক্সট পয়েন্টে আমাদের একটা বুদ্ধ স্তূপ দেখার কথা ছিল, তো সেটা আমরা দেখতে গেছিলাম। এটার নাম হচ্ছে বৌদ্ধনাথ স্তূপ। প্রচণ্ড ভিড়, আর ভিড় থাকাটাই লজিক্যাল, স্বাভাবিক ব্যাপার, যেহেতু বুদ্ধ পূর্ণিমা, অনেক বুদ্ধিস্টরা এসেছিলো, অন্য রিলিজনের মানুষরাও ছিল। কিন্তু আমার যেহেতু ভিড়টা খুব একটা ভালো লাগে না, তো আমি ওপরে উঠিনি, মাকে বললাম মা এখান দিয়ে দেখে নাও, চলে এসো। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্থাৎ স্পেরিক্যাল স্তূপ ইন দ্য ওয়ার্ল্ড। কারণ এই গোলাকারটা এতটাই বড় যে আপনাকে ফোনে যখন আপনি ফটো তুলবেন আপনাকে চওড়া করে নিতে হবে, ওয়াইড অ্যাঙ্গেলে নিতে হবে, আসবে না তাছাড়া। তো একটু সময় হাতে থাকলে বা ভিড়টা কম হলে ওপরে উঠে অবশ্যই দেখতাম, তাই আর দেখা হলো না, চলে আসলাম। আচ্ছা, এবার তাড়াতাড়ি চলে এসেছি আমরা কাঠমান্ডু দরবার স্কোয়ার। এখানে বেশি কিছু ছিল না, বেশি কিছু বলতে ভক্তপুরের মতো নয়, তবে ছিল। তো ফটাফট আমরা দেখে নিলাম, একই রকমই কারুকার্য। কিছুটা ডিফারেন্স হচ্ছে, এখানে সাধারণ একটা বিল্ডিং ছিল, ওটাকে দূর থেকে দেখে অর্থাৎ ফটো তুললে মনে হচ্ছে না ভিক্টোরিয়া মেমোরিয়াল টাইপের দেখছি, ওই টাইপের। তো এটা হচ্ছে বাজার চত্বরটা, একদম দেখুন পুরো বাজার বসে আছে, ওটার মাঝখান দিয়ে এসে এবার এই মন্দিরের জায়গাটা ঢুকছি আমরা। এই যে চলে এসেছি আমরা মেন জায়গাটা, এখানে বুদ্ধের একটা মূর্তি আছে। এই যে দেখতে পেলেন বুদ্ধের মূর্তিটা। এই যে এই এরিয়া দিয়ে ঢুকেছিলাম, এই বিল্ডিংটা পার করে গিয়েই ডান দিকে, আবার উল্টো সাইডে যে সবাই হেঁটে হেঁটে আসছে ওই দিকটা দিয়ে আমরা আবার মেন রোডে উঠে যাব। দেখুন, বুঝতে পারছেন? এবার এই জায়গাটা ঘুরে নিলাম, ঘুরে নিয়ে আবার ব্যাকে যাব। এখানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল, অর্থাৎ ওই দরবার থেকে মেন রোডের মাঝামাঝি জায়গাটাতে। তবে আমার হাতে এতটাই সময় কম ছিল যে আমি একবার যে জিজ্ঞেস করব সেইটুকু আর ধৈর্য ছিল না। শুধু তাড়াহুড়োতে এই ভিডিওটাই করছিলাম, মা তো এগিয়ে গেছিলো যে দেরি হয়ে যাচ্ছে, কারণ বেজে গেছিলো প্রায় 6:20, আর বাস ছিল 8টার সময়, অর্থাৎ লাস্ট বাস। কিন্তু সমস্যা হলো সিট বুক ছিল না। বুক আমরা এই জন্য করিনি যে যদি আমরা বাস স্ট্যান্ড টাইমে না পৌঁছতে পারি তাহলে মিস হয়ে যাবে, অত টাকার ব্যাপার। তো ওই জন্য আমাদের এটাই টেনশন হচ্ছিলো যে লাস্ট বাসটাও পাবো কি না, যদি বুকিং কমপ্লিট হয়ে যায়, সিট না থাকে। তো সেই টেনশনে মা তো খুব তাড়াহুড়ো করছিল। তো তারই মাঝে আমাদের ড্রাইভার ভাই এত ভালো যে থামে যে জায়গাটা, মার্কেট প্লেস যেটা বলে, মেইনলি ট্যুরিস্টদের জন্যই বলা হয়, খুব ফেমাস জায়গাটা। তো সেই চত্বরটা, সেই অলিগুলির মাঝখান দিয়ে ঢুকিয়ে দিল, ওটা একটা গলি, একটা পাড়া বলতে পারেন। সেখান দিয়ে ঢুকিয়ে দিয়ে আমাদের ঘুরিয়ে দিয়ে
তখন আমরা বলছি ভাই আর কোথাও নিয়ে যেও না, এগুলো আমাদের পয়েন্টের মধ্যে ছিল না, দেখাবে না, দেখানোর কথা ছিল না, তাও দেখিয়ে দিচ্ছিল। আসলে আমি বলে রেখেছিলাম যে হিন্দিতে বলেছিলাম যে ভাই তুমি যদি রাস্তায় যেতে যেতে কোনো পয়েন্ট দেখতে পাও যেটা হয়তো আমাদের জানার কথা বা হয়তো আমরা জানি নেপালে আছে, তো সেটা আমাদের দেখিয়ে দেবেন, আলাদা করে যেতে হবে না সেই রাস্তায়, তবে আমাদের দেখিয়ে দেবেন। কিন্তু এই ভাই এতই ভালো যে আগে ইসকনটা দেখালো, ওটা অন্য রাস্তায় তাও, আর এই জায়গাটাও এই পাড়াটার ভেতরেও আমাদেরকে ঢুকিয়ে দিল, গাড়ি নিয়ে ঢুকে গেছিলো। এবার ওটা অলিগলি বলে একটু জ্যাম লেগে গেছিলো, তো আমি ড্রাইভার দাদাকে বললাম, ভাই হচ্ছে কিন্তু ওই আর কি ভাইয়া বললাম যে ভাইয়া আমাদেরকে আর কোথাও দেখাতে হবে না, কিচ্ছু দেখাতে হবে না, আপনি সোজা বাস স্ট্যান্ড চলুন। তো আমরা পৌঁছে গেছিলাম টাইম মতো, সিটও পেয়ে গেছিলাম কাউন্টারে। এই যে আমরা উঠে পড়েছি বাসে, আমরা যাব পোখরা। কাঠমান্ডু ছেড়ে আমরা এবার যাচ্ছি পোখরা। কি সুন্দর লাগছে না রাত্রের ভিউটা, ফোকাস নিতে পারছি না, তবে এরকম টাইপেরই লাগছিল। এক জায়গায় আমরা নামি খাওয়া দাওয়া করার জন্য, সেখানে এই চাঁদটা আমার খুব ভালো লাগে, ফটোটা তুলি একদম মেঘের ভেতরে ভাসা ভাসা। এটা হচ্ছে পরের দিন সকালে আমরা পোখরা ঢুকবো সেই মুহূর্তে। তো কাঠমান্ডু কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।